গত 1 তারিখ মার্চ যাতে বিধানসভায় রেখেছে 27,804 crores 67 lakhs এবং ডেফিসিট রেখেছে 410 crores 69 lakhs. প্রথমে I want to tell the House this budget does not have any target group. It does not have any long-term plan. Does not talk explicitly for the downtrodden people, scheduled tribe, scheduled caste, tea garden laborers, unemployed youths, government employees, এবং জুনিয়রদের সম্পর্কে চিরমুক্তির কোনো বিধান না রেখে এই বাজেটটা পেশ করা। When we think of the entire country, আমার মনে হচ্ছে ত্রিপুরা রাজ্য we are going in different direction if we go through this budget. And this budget is not different from last year's budget এবং গত 5-6 বছর ধরে যে বাজেটটা পেশ হচ্ছে I don't see much of difference. বাজেটটা কি হওয়া উচিত ছিল? For every budget I have to target. আমি যখন আমার পরিবারে একটা বাজেট করি I have to keep something for my food, for my house construction, for my medical expenses, for different parameters in the family. যেগুলো দরকার সেগুলো নিয়ে কিন্তু বাজেট। Now I am questioning the government. এই বাজেটের ইন্টেনশনটা কি? What is the aim? Let the people of Tripura know about it. আমি জানি না মাননীয় সদস্য, finance expert, very senior member of this house, Mr. Gopal Rai is looking at me. He must be feeling what this gentleman is going to talk about budget. Budget in a way, if you think, very simple. আর যদি বাজেটকে কেউ করতে না জানে, যে বাড়িতে মুরগির মাংস খায় না সেই বাড়িতে মুরগির মাংস ব্যবস্থা করে। And our Tripura রাজ্যে I don't have specific figure. If I take the population 40 to 41 lakhs, এই সমস্ত জনগণকে মাথায় রেখে আমাদের বাজেট তৈরি করতে হবে। And I have called up one honorable members of the House, also some senior officials in the state government, যে আমার ত্রিপুরায় 40-41 লক্ষ মানুষের মধ্যে কত মানুষ এখনো ওই দামটাকে নেই, এখন বিলো পভার্টি লাইনের মধ্যে আছে। তখন আমাকে বলা হলো there is no word below poverty line now. এখন একমাত্র প্রায়োরিটি গ্রুপ বলে একটা শব্দ আছে যাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি, and that figure is around 29 lakhs. অর্থাৎ 40-41 লক্ষ মানুষের মধ্যে আমার 29 লক্ষ মানুষ, আমি যদি পার্সেন্টেজে বলি গ্রামের খেটে খাওয়া মানুষ কিন্তু এটা বুঝবে না। দ্যাট ইজ ওয়াই আমি বলছি সারা রাজ্যের মানুষ বাজেট অধিবেশন দেখছেন, 40-41 লক্ষ মানুষের মধ্যে 29 লক্ষ মানুষ হচ্ছে প্রায়োরিটি গ্রুপে, মানে দরিদ্র। এই দরিদ্র মানুষকে টার্গেট না করে যদি আমরা বাজেটটা তৈরি করি, ডু ইউ ফিল
ত্রিপুরা, সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা, the best Tripura, এটা হবে। By telling this, if someone, my friends, from the treasury bench, যদি মনে করেন, why is he criticizing the government? I am not criticizing the government. I am only trying to ventilate the gap in the budget. যে সমস্ত অফিসারগণ এই বাজেটটা তৈরি করেছেন, probably they have not gone out of the AC room and they have not traveled Tripura virtually, emotionally, mentally. আমি এসি রুমের মধ্যে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি, আমাকে যদি বলা হয় যে রুদ্রের মধ্যে দাঁড়িয়ে আপনি 2 ঘন্টা বক্তৃতা করুন, কেন? Because the situation is different. এবং প্রতিটি বাজেটে 73 বছর 74 বছর বাজেট চলছে। আমি ছোট্ট একটা উদাহরণ দেব, জুমিয়া পুনর্বাসন। দি হাইয়েস্ট স্লোগান ত্রিপুরায় জুমিয়া পুনর্বাসন সম্পর্কে আমাদের অপোজিশন বেঞ্চে বাম বন্ধুরা যারা বসে আছেন, they had given maximum slogan for জুমিয়াদের পুনর্বাসন দিতে হবে। Now I have crossed 50 years age. এই 50 বছরেও জুনিয়র পুনর্বাসন আর শেষ হলো না। Where is the problem? The problem is in budgeting. আমরা জুনিয়র কথা যখন বলি তখন কি বলি? 2টা শুকর দিয়ে দাও, 5টা সুপারির চারা দিয়ে দাও, 5 কেজি চাল ফ্রি দিয়ে দাও। Do you feel by doing this kind of budgeting, আগামী 1000 বছরও জুমিয়া পুনর্বাসন শেষ হবে না, জুমিয়ারা কখনোই স্বাবলম্বী হবে? And I personally feel যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে অনেকেই প্রশ্ন করছে স্বাবলম্বী হচ্ছে না কেন? ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে, ট্রাইবালরা কেন স্বাবলম্বী হতে পারেনি? I am questioning the government. ট্রাইবালদের স্বাবলম্বী করার জন্য গভর্নমেন্টের পলিসিটা কি? আপনারা জানেন গভর্নমেন্টের পলিসিটা কি? There is budget at a glance. আমি 2023-24 সালে এই বিধানসভায় পা রাখি দ্বিতীয়বারের মতো। ট্রাইবাল ওয়েলফেয়ার বাজেট ছিল 3.91%, আর এইবার বাজেট এর গ্ল্যান্স আপনারা পাই চার্ট দিয়েছে দেখবেন, এইখানে বাজেটটি ইনক্রিজ করে 4.18% করা হলো। Yes, 4.18%. এই টাকায় you feel that ট্রাইবালরা স্বাবলম্বী হবে? আমাকে কেউ বলেছে, দাদা আপনি তো অনেক পরীক্ষা নিরীক্ষা করেন, গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন, ট্রাইবালরা কেন স্বাবলম্বী হচ্ছে না? বলছেন রোজগারের একটা ব্যবস্থা থাকবে। এই আগরতলা শহরের মধ্যে টাকা কোথা থেকে আসবে? From where money comes? কোন বাজারে বসে যারা ব্যবসা করছে দৈনিক 1 কোটি 2 কোটি টাকা রোজগার করছে তারা, আর আমার ধলাই যারা সামান্য বাজারে যারা বসে বিক্রি করছে সারা বছর তাদের 10 লক্ষ টাকা ইনকাম হচ্ছে। I need a place to do the business. ওই বিজনেস করার সুযোগ ট্রাইবাল ম্যানকে করে দেওয়া হচ্ছে। এতগুলো দোকান তৈরি হয়েছে, কোথায় এসছিলেন? কোথায় এসছিলেন দোকানের সুবিধা? সমস্ত সুবিধা ওই লোকগুলির হাতেই চলে যাচ্ছে যারা আগে থেকে ধনী ছিল। গভর্নমেন্ট হ্যাজ টু প্লে। আমার ত্রিপুরারা, আমার এসসিরা, আমার পদদলিত লোকেরা যখন সেখানে বিজনেস করতে যাচ্ছে, খোলা আকাশের নিচে বসে তাদের বিজনেস করতে হচ্ছে। And because of this budgeting system, আমাদের এই ত্রিপুরা রাজ্যে আপনারা দেখবেন যে বছরের পর বছর বাজেট হচ্ছে, কিন্তু এই বাজেটের ফল ত্রিপুরা রাজ্যের গরিব মানুষ পাচ্ছে। এগ্রিকালচার দপ্তর আমি পড়েছি, এগ্রিকালচার ডিপার্টমেন্ট ইজ বিং হ্যান্ডেলড বাই দি মোস্ট এক্সপিরিয়েন্সড মেম্বার অফ দিস হাউস,
সিনিয়র মোস্ট পলিটিশিয়ান ইন দিস স্টেট। আইন সম্পর্কে উনি এত জানেন, সামটাইমস আই কম্পেয়ার হিম উইথ গুগল। আমার এখানে যখন সমস্যা হয় আমি ওনাকে ফোন করি, বলুন তো এটি কি ব্যাপার। উনি কোনো বই রেফারেন্স ছাড়াই বলছেন যে অনিমেষ বাবু এইভাবে সেই। আমি মাননীয় কৃষি দপ্তরের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনার মাধ্যমে প্রশ্ন করছি। These are few questions. সরকার বলেছে কৃষকদের আয় আমরা দ্বিগুণ করে দেব, শুনতে খুব ভালো লাগে। এমপ্লয়ীদের আয় দ্বিগুণ হোক, এটা না হলো কৃষকদের আয় দ্বিগুণ করবে সরকার। কোন সরকার? বিজেপি আইপিএফটির সরকার। শ্রেষ্ঠতম স্লোগান এটাই হতে পারে এই দেশের মধ্যে। কিন্তু আমার প্রশ্ন হলো কোথায় এদের আয় দ্বিগুণ হয়েছে? হয়নি, আপনারাও জানেন। কেন হবে? বাজেটে যেভাবে রেখেছে কেন হবে? একটা উদাহরণ দিয়ে বলছি, কৃষি বীমা না ফসল বীমা? ফসল বীমাই হবে। কৃষকদের থেকে টাকা নেওয়া হচ্ছে প্রতি মৌসুমে 10 টাকা করে, সমস্ত রাজ্যের সমস্ত কৃষককে পয়সা দিতে হচ্ছে কৃষি বীমার নামে। আমি প্রথম ভাবতাম নরেন্দ্র মোদীজি এসে বিশাল এই দেশের মধ্যে কৃষি কল্যাণকর একটা বীমা এনেছে, আমি খুব খুশি হলাম। বিরোধী দলনেতা হিসেবে বক্তব্য রাখতে হবে, পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে আসলে এটা সরকারি কোনো বীমা নয়, এই বীমাটা হচ্ছে প্রাইভেট কোম্পানির একটা বীমা। মাননীয় এগ্রিকালচার মিনিস্টার এটা জানবেন। ওই প্রাইভেট কোম্পানির নাম হচ্ছে এইচডিএফসি এরগো জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেটা একটা প্রাইভেট কোম্পানি। এই কোম্পানির হাতে শত শত লক্ষ লক্ষ টাকা কৃষকদের থেকে নিয়ে নেওয়া হচ্ছে। অথচ আমি কোয়েশ্চেনিং, উনি জানবেন, উনি তো বলে উত্তর দেবেন যে কৃষকরা এটা পেয়েছে সেটা পেয়েছে। কিছুদিন আগে অকাল বর্ষণে যখন কৃষকরা ক্ষতিগ্রস্ত হলো, বহু কৃষক আমার কাছে এসে বলছে যে বীমা করার পর বীমা কোম্পানি আমাদের টাকা দিচ্ছে। I want to draw the attention of the agriculture minister. আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখুন। এবং এই টাকা তখনই কৃষকরা পেত, এটা আমার মনে হলো যদি এটা সরকারি একটা বীমা কোম্পানির হাতে যদি তুলে দিতেন, নিশ্চয় তাহলে সরকারি কোম্পানি, সরকার মানুষের দায়িত্ব দিত। প্রাইভেট কোম্পানি সে তো মুনাফা দুটার জন্য এটা করছে। মার্কসি থেকে, মার্কসি মানে ধলাই জেলার মার্কসি, ওই মার্কসির লোকেরা আমাকে বলছে যে মার্কসিতে 500-600 কৃষক পরিবার আছে এবং অধিকাংশ যে পরিবার বাঙালি অংশের মানুষ, পিঁপড়ারা কতিপয় আছে কৃষক, তারা বলছে যে 90% মার্কসি এলাকার লোকগুলো হচ্ছে কৃষক। এবং মার্কসির একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজারে প্রথম ফুলকপি মার্কসি থেকে আসবে, কাঁচা লঙ্কা মার্কসি থেকে আসবে। এটা আমাদের বর্ষিয়ান লিডার, এই হাউসের সিনিয়র মেম্বার বিরোধী ছিনার মতো লোকেরা জানবেন যে মার্কসিকে ছেড়ে ত্রিপুরার কৃষি ক্ষেত্রে আমরা যদি বক্তব্য করি এটা ভুল হবে। এরও বলছে যে দাদা, কেউ বলছে স্যার এই যে কিষাণ ক্রেডিট কার্ড আমাদের এই মার্কসিতে এই 500-600 পরিবারের 10% কৃষকদের হাতেও এই কিষাণ ক্রেডিট কার্ড আমাদের কাছে নেই। আমরা যেন কৃষি কাজ করছি, ব্যাংক থেকে আমরা ঋণ নেব, এই কার্ডটাই নেই আমাদের কাছে। আমরা বাজারে চড়া সুদে ঋণ নিয়ে কৃষি কাজ করছি। আর আমাদের এখানকার সরকার বলছে যে কিষাণ ক্রেডিট কার্ড দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা
সরকার ভারতবর্ষের মধ্যে অন্যতম একটি রাজ্য। আপনি খোঁজ নিয়ে নেবেন এই বাজেটের মধ্যে যেভাবে আপনারা উল্লেখ করেছেন, ইন পার্টিকুলার ইন এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আই এম নট ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। এবং আপনারা জানেন এটাকে পার্বত্য ত্রিপুরা বলা। ত্রিপুরাটা কিন্তু সমতল ত্রিপুরা খুব কম। মোস্ট অফ আর ল্যান্ড ইন ত্রিপুরা এটা হচ্ছে পর্বত, পাহাড়। এই পাহাড়ের গায়ে কি করে চাষ করতে হবে তার কোনো উল্লেখ নেই এই বাজেটের মধ্যে। আপনারা ভাবতে পারেন পাহাড়ে কি চাষ হবে। আই এম টেলিং ইন দি হাউস, মাননীয় মুখ্যমন্ত্রী আমার বক্তব্য শুনছেন, and he will definitely take note of this. পাহাড়ের গায়ে চাষ করে সিকিম রাজ্য দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের মধ্যে যে পাহাড়ে কি করে চাষ করতে হয়। মিজোরাম দেখিয়ে দিয়েছে পাহাড়ের মধ্যে কি করে চাষ করতে হয়। and in the world, সাউথ চায়না দেখিয়ে দিয়েছে পৃথিবীকে যে পাহাড়ের গায়ে কি করে চাষ করতে হয়। টুডে আফগানিস্তান যাকে আমরা উগ্রবাদের দেশ বলতাম, today Afghanistan has surplus fruit supply in the world. ভারত এবং পাকিস্তানকে এরা ছাড়িয়ে গেছে ফ্রুটস এক্সপোর্টের মধ্যে। তো পাহাড়ে টিলা টন করে পর্বতে চাষ হয় না, এটা কিন্তু ভুল থিঙ্কিং। মাননীয় কৃষিমন্ত্রী এই বিষয়গুলো দেখবে। Now come to what is budget? Budget is to make people self-reliant. Let us talk of রাবার চাষের ক্ষেত্রে বলি। ত্রিপুরা রাজ্যে আমরা দেখি ভারতবর্ষের মধ্যে সেকেন্ড লার্জেস্ট রাবার গ্রোয়ার ইন দি কান্ট্রি। We take that pride. ত্রিপুরা রাজ্যের আয়তন হচ্ছে ছোট, but in rubber growing we are the second largest in the country. কিন্তু এই হাউসের মধ্যে আমরা যারা আছি আপনারা বিশ্লেষণ করুন, এই যে রাবার চাষিরা উঠে আসছে ত্রিপুরায়, এটি কি গভর্নমেন্ট পরিকল্পনা করে উদ্যোগ নিয়ে করেছে? কিছুটা করেছে। I don't say government has not done anything, but out of 100%, maybe 10 to 20% is government initiative. যাহারাই করেছে কৃষকরা নিজের থেকে নিজের চেষ্টায় এই রাবারটা করেছে। কিন্তু আজকে সেকেন্ড লার্জেস্ট গ্রোয়িং স্টেটে রাবার চাষীদের কি অবস্থা, মাননীয় মুখ্যমন্ত্রী এটা নোট নেবেন, খোঁজ নেবেন, বসবেন। রাবার চাষীদের কি দুর্দশা হচ্ছে এটা জানতে হবে। রাবার প্রাইস ইজ কামিং ডাউন, ফলিং ডাউন। কৃষকদের ধান চাষীদের ক্ষেত্রে আমরা বলি যে মিনিমাম সাপোর্ট প্রাইস MSP. I thank the Prime Minister of the country to take the initiative to support the farmers with minimum support price দিয়ে যেটাকে উনি একটা কনসেপ্ট নিয়ে গিয়ে কৃষকদের সাথে। Why can't we give MSP for the rubber growers in our state? এগুলো মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে। এবং রাজ্যের সরকারটা কি বলছে রাবার চাষীদের জন্য? MSP তো দূরের কথা, ফরেস্ট সেক্টরে লেখা ছিল 25 কানিজ ল্যান্ড, যারা পর্বতবাসী জঙ্গলে যারা বসবাস করছে আদিবাসী, তাদের হাতে 25 কানি করে জমির পাট্টা দেওয়া হবে। কিন্তু আমাদের সরকারটা পাট্টা না দিয়ে কি করছে? ভারতবর্ষের সরকারি ফরেস্ট কনজারভেশন অ্যাক্টটাকে চেঞ্জ করে কি বলছে, যারা ফসল অর্থকরী ফসল করবে, পাহাড়ে যারা বসবাস করবে শুধু তারা না, প্রাইভেট কোম্পানি অলসো ক্যান ডু ইন দি ফরেস্ট। কৃষকরা সাধারণ মানুষ পাহাড়ে যারা বসবাস করছে আদিকাল থেকে এরা উচ্ছেদ হচ্ছে। তারা আসছে বিগ বিগ মাল্টিনেশনাল কোম্পানিজ, তারা ব্যবসা করবে, ট্যুরিজম লজ বানাবে, মাইনিং করবে। দে হ্যাভ এন্টার্ড। আর জমির মালিকানা এই সরকার, প্রফেসর ডক্টর মালিক শাহজির সরকার, এই সরকারের প্রতি মানুষ
অনেক কিছু আশা রাখছে এই সরকার। এসে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করবো আপনার মাধ্যমে, আপনার এই কিছু সময় যে মুখ্যমন্ত্রিত্বকালীন কতজনকে জমির মালিকানা করে দিয়েছেন, এটা কিন্তু আমাদের জানার দরকার রয়েছে। এবং রাবার চাষী কৃষকদের ঋণ কি হারে ত্রিপুরা, I can tell you 70% of কৃষকরা আজকে ঋণ নিয়ে তারা জর্জরিত। আমি যখন শুনি ভারতবর্ষের সরকার বহু বড় বড় কোম্পানির, আমি নাম নেব না, তাদের হাজার হাজার টাকা ঋণ মুকুব করে দিয়েছে, আমাদের সরকারের আমাদের কি উচিত না যে আমার ত্রিপুরায় যে যারা 60,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা করে ঋণ নিয়েছে, তাদের ঋণ আমরা মুকুব করবো না? তাদের জন্য আমরা এগিয়ে আসবো না? আমাদের এই রাজ্যে আপনারা সবাই জানেন, মোস্ট অফ দি পলিটিশিয়ানস উই নো অ্যাবাউট ইট, টি গার্ডেন ডেভেলপার্স। আমাকে অনেকেই এসে বলুন যে আপনি বিরোধী দলনেতা, আমাদের কথা বলুন। 52টা চা বাগান রয়েছে ত্রিপুরায়, 52। এবং এই চা বাগানে যারা শ্রমিক হিসেবে কাজ করছে, তারা আজকে থেকে প্রায় 80-100 বছর আগে ত্রিপুরায় এসছে। এই চা শ্রমিকদের 95% of them, I can tell you, হাজারো চা বাগান শ্রমিক, 95% of them have no land। এবং তাদের যে দৈনন্দিন যে মজুরি, এই মজুরির বাবদ অনলি সরকারি ভাবে আই এম শিওর ইট ইজ 222 টাকা করে দাম। চা বাগান বলতে নর্থের আমাদের যারা প্রতিনিধিরা রয়েছে, মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কুরাই মহোদয় চা বাগান সম্পর্কে জানলেন যে এই চা বাগানের শ্রমিকরা কিন্তু বেহাল দশার মধ্যে আছে, তাদের খবর সরকার রাখছে না। একটু খবর নেবেন তাদের। এই বাজেটে আমি আশা রেখেছিলাম স্পেসিফিক্যালি ফর টি গার্ডেন লেবারার্স একটা সংস্থান থাকবে, তাদের বাড়ি ঘরের অবস্থা, তাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য তাদেরকে যেন সঠিকবল করা যায়, এই সমস্ত সংস্থান আপনারা রাখবেন। নাও কাম টু দি পয়েন্ট, আমাদের পশ্চাৎপদ অংশের যারা এসসি সম্প্রদায়ের জন্য এই বাজেটে আমি তেমন বেশি কিছু উল্লেখ দেখি। কর্পোরেশন করেছে, সরকার করেছে, বামেদের আমলেই করেছে। এবং ইন দি লাস্ট 6 years, let me tell you, এই যে এসসি কর্পোরেশন, এসসি কর্পোরেশন, ওবিসি মাইনরিটি কর্পোরেশন গুলো এটা বন্ধ হওয়ার পথে, নো মানি। পানি খেয়ে পানির পিক ফেলে ফেলে এই বিল্ডিং গুলো অবস্থা শেষ করে দিয়েছে, বন্ধ হয়ে যাবে। যারা চেয়ারম্যান আছেন আপনারাও জানবেন, নো মানি, ইউ ক্যান প্ল্যান। এসসি কর্পোরেশন থেকে লোন নেবে, বেকাররা লোন পাচ্ছে না। লোন নেওয়ার যে জটিলতা, এইখানে মানুষ 5,000 টাকার লোন নেওয়ার জন্য 10,000 টাকা খরচ করতে হচ্ছে। কেন ফাইন্যান্স এই বাজেটের মধ্যে এইগুলো উল্লেখ থাকবে? মাই কোয়েশ্চেনস আর সিম্পল। আমি ওই হেন্ডারসনের মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স ওইখানে যাব না, ল অফ ডিমিনিশিং রিটার্নে সেখানে যাব না। মাই অনলি কোয়েশ্চেন ইজ ফর দি পুর পিপল অফ দিস স্টেট। আরো আমি দেখে অবাক হলাম, মিড ডে মিল একটা বিশাল সরকার হচ্ছে, বিশাল একটা সাকসেস। আমরা দিন দুপুরে ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়া করাচ্ছি, এটা কিন্তু বিশাল জিনিস। এবং তাতে নাকি ড্রপ আউট কমবে। আমি প্রথমবার যখন এনেছিলাম, আজকে তিনি সিপিএম দলের পরিষদীয় নেতা সম্মানীয় জিতেন্দ্র চৌধুরী মহোদয় মন্ত্রী ছিলেন, উনি ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার ছিলেন তখন। ওনাকেও বলতে শোনা গেছে তখন যে মিড ডে মিল চালু করার ফলে ড্রপ আউট ছেলেমেয়েদের সংখ্যা কমেছে। ভেরি নাইস। কিন্তু এই
বাজেটে যারা মিড ডে মিলকে চালু করবে, কাজ করবে মিড ডে মিলকে নিয়ে, তাদের যেন বেতন ভাতা ঠিক থাকে, বৃদ্ধি পায়, তার জন্য সংস্থানই রাখা হবে। ইউ হ্যাভ টু কিপ। আমি যদি না চাই সেখানে কি করে আসবে? এন্ড বিগেস্ট পয়েন্ট টেলিং, যারা আমাদের এই লাইভ শো দেখছেন বা সরকারি আমলা, মিডিয়া, রাজ্যের সমস্ত অংশের মানুষ যারা এই আমাদের বক্তব্যকে শুনছেন, আলোচনাকে শুনছেন, আই টেল ইউ ওয়ান থিং, এটা বিপজ্জনক। মাননীয় ফাইন্যান্স মিনিস্টার, উনি বিজ্ঞ মানুষ, অর্থ দপ্তরে 1 বছরের মধ্যে অনেক নলেজ উনি গেইন করেছেন। ওনার বক্তব্যগুলো খুব ভালো লাগে, ভেরি স্পেসিফিক when he talks. আমি যে পয়েন্টে জিজ্ঞেস করবো এটা আপনি মুখ রাখবেন, বিকজ ইউ হ্যাভ টু রিপ্লাই। এখানে একটা বিপজ্জনক জিনিস দেখেছেন, 26% গতবারের যে টাকা, সেই টাকা আমরা খরচ করতে পারিনি। সিএজি রিপোর্ট বলছে, এটা অনিমেষ ডেভেলপমেন্ট রিপোর্ট না, সরি, সিএজি এই কথা বলছে যে 26% of the previous financial year যে বাজেটটা হলো, এই টাকা আমরা খরচ করতে পারিনি। What does it mean? আমাকে টাকা দেওয়া হলো, আমি খরচ করতে পারছি না, তাহলে এটা বোঝা গেল either I am incapable of spending that money or I don't have any plan. আমি বিধানসভায় দাঁড়িয়ে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাকে 1 কোটি টাকা এখন দিয়ে দেয়, আমি 8টার মধ্যে, রাত্রি 8টার মধ্যে আমি 1 কোটি টাকা খরচ করে ফেলি, বিকজ I have specific plan. আমার এই করতে হবে, সেই করতে হবে। It does mean you don't have plan, proper plan নেই বলে আপনারা খরচ করতে পারেন। এইটার কিন্তু ফল হবে, এইখানে আমরা যাই বলি ডাবল ইঞ্জিন সরকার, ট্রিপল ইঞ্জিন, ফরগেট ইট। দিল্লিতে যারা বসে দেশের সরকার চালাচ্ছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, নীতি আয়োগের ফর্মুলার বাইরে কেউ যাবে না, মাননীয় অর্থমন্ত্রী এটা ভালোই জানেন। Since you could not spend 26% of the allotted budget, next year আপনি দেখবেন এই বাজেটটা আমরা যখন পাঠাবো, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক আমাদের বাজেট কমিয়ে দেবে। Take my word for granted. এটা ভালো, we should be able to spend money। এবং টাকার জন্য আপনারা উপজাতি কল্যাণের, ত্রিপ্রাসা কল্যাণের কথা বলছেন। I am so happy with you all that ত্রিপ্রাসা কল্যাণ হবে। এবার আমি ভেবেছিলাম অন্তত 1,500 কোটি টাকা টিটিএইচসি কে দেওয়া হবে। কি হয়েছে? হাউ মাচ ইউ হ্যাভ গিভেন? গত বছর I think 76 crore টিটিএইচসি কে দেওয়া হলো। এই বছর 798 করেছে। তো হোয়াট ইজ দি ইনক্রিজ ইন দি বাজেট? যেখানে আপনি নিজে জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী জানেন, মাননীয় অর্থমন্ত্রী জানেন, মাননীয় অনেক মন্ত্রী মহোদয়গণ জানেন, এডিসিতে বেতন দেওয়ার টাকা নেই। সেখানে গেল ওই টাকাগুলো, যে টাকাগুলো আমরা খরচ করতে পারছি না, we could have diverted that money। এটা আমরা করলাম। এই যে 26% as per CAG report আমরা খরচ করতে পারলাম না। এটার ভোগান্তিকে ভুগবে কর্মচারী, যাদের দিয়ে দেওয়া হচ্ছে। আমি আবারও বলছি, প্রতিটি সেশনে আমরা কর্মচারীদের সম্পর্কে বলি, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি 46% দিয়ে পাচ্ছে। আমাদের শ্রেষ্ঠ ত্রিপুরায়, আমার জন্মভূমি ত্রিপুরায়, আমাদের মুখ্যমন্ত্রীর জন্মভূমি ত্রিপুরায় আমরা 20% স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের দিয়ে দিয়েছি, 26% আমাদের গ্যাপ। এখন কর্মচারীদের প্রশ্ন হচ্ছে, এই 26% খরচ না করে বাজেটটা যখন কমিয়ে দেবে, আমরা কি আর দিয়ে দেখবো? মাননীয় পরিষদীয় মন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, তৎকালীন বামফ্রন্ট সরকারকে একটা গানের মাধ্যমে
উনি প্রতিবাদ করেছিলেন তোমার দেখা নেই, তোমার দেখা নেই, ডিএর দেখা হবে না। এটা কর্মচারীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আই ওয়াজ সো হ্যাপি যে গত মাসে মনে হচ্ছে আমরা মার্চে আছি, 20 তারিখ ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অ্যাডহক প্রমোশন কে দেখাশোনার জন্য, বিশ্লেষণ করার জন্য, সরকারকে একটা পরামর্শ দেওয়ার জন্য একটা কমিটি হয়েছে। ওই কমিটি মিটিং করে কি উত্তর দিয়েছে কেউ জানে না, আমি জানি না, মাননীয় সদস্যরা বা মন্ত্রী মহোদয়গণ আপনারা জেনেছেন কিনা এই জন্য। এবং যখন মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীগণ যখন বক্তব্য রাখবেন, এই পয়েন্টটা যেন আমাদের খোলাসা করে বলেন যে ওই অ্যাডহক প্রমোশন দেখার জন্য যে কমিটিটা গঠন হয়েছে ওই কমিটিটা কি বলেছে। আরেকটা জিনিস দেখুন, আমাদের অনেক পলিটিশিয়ানদের মিসেসরাও চাকরি করে, হাজারো কর্মচারী বন্ধুরা আছে। গ্র্যাজুইটি একটা বিশাল জিনিস। রিটায়ারমেন্টের পর যখন মানুষ গুরু হয়ে যায় তখন তার সাথে বন্ধুদের সংখ্যা কমে যায়। আমাকে অনেকেই বলেছে যে হরিনাথ বাবু বৃদ্ধ হয়ে গেলেন, বৃদ্ধ হওয়াটা অভিশাপ। আপনার বয়স কত? কাকু বলছে 82 বছর। বলছে বার্ধক্যতা নেমে গেলে বন্ধুর সংখ্যা কমে যায় এবং মনটা ঠিকই চলে, ব্রেনটা ওয়ার্ক করে, কিন্তু হাত পা এগুলো চলে না। স্টেপ গুলো যখন দেখি তখন মনে হয় আরে এটা তো ঠুক 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 করে উঠবে, কিন্তু যখন উঠতেছে উঠতে পারি না। এটা হচ্ছে বার্ধক্যের অবস্থা। তো গ্র্যাজুইটি আসলে কর্মচারীরা যে 60 বছর 60 ইয়ার্স পরিশ্রম করেছে তখন গিয়ে সে যেন আর্থিকভাবে সুরক্ষিত থাকে তার উদ্দেশ্যে তাকে গ্র্যাজুইটি দিয়ে থাকে। গ্রুপ সি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে তার গ্র্যাজুইটি কত 20 না। আর আমাদের এই রাজ্যে, যে রাজ্য আমাদের, আমরা এই রাজ্যের মাটিকে যখন দিল্লি থেকে আসি তখন এটাকে ধরে একটা চুমা দিই যে আমি আমার রাজ্যে এসেছি। এই রাজ্যে গ্রুপ সি এমপ্লয়িরা যখন রিটায়ারমেন্টে যায় তারা পায় 10 লক্ষ টাকা, অর্থাৎ only 50% of the central government employee। এদের বক্তব্য হচ্ছে আমাদের অপরাধটা কোথায়? আমি বললাম অপরাধটা আমি জানি না, তবে সরকারের কাছে আমি আপনাদের এই বক্তব্য তুলে ধরবো, এই ডিফারেন্সটাকে এটাও যেন উত্তর দেওয়া হয় আমি অনুরোধ করব। নাও এই যে আমাদের ত্রিপুরা রাজ্যে অনেকগুলো ফুড এন্ড সিভিল সাপ্লাইস এর ক্ষেত্রে আমি মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা মানুষের পক্ষে। আমি আসলে প্রায় সময়ই ফুড এন্ড সিভিল সাপ্লাইস মিনিস্টারকে ফোন করি। If there are problems, instantly I call most of the ministers. It is not only with him, even these days, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমার 2-3 বার সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। He was very positive for all the issues. আমি বলবো না যে কেন আমি অসত্য কথা বলবো, যে he is not cooperative, he is not concerned about the problems of the people. He responded. তবে এই যে ফুড এন্ড সিভিল সাপ্লাইস এর ক্ষেত্রে মানে এইখানেই বাজেটটা পড়ার পর বলছে যে আমরা ফ্রিতে চাল, তো অনেক লোক এসে বলছে সরকার কোথায় ফ্রি দিচ্ছে, এটা তো জনগণ, এটা তো কিনে দেওয়া হচ্ছে। এদের প্রশ্ন হচ্ছে যে এমপিরা, এমএলএরা বা দেশের সমস্ত জনপ্রতিনিধিরা, ইলেক্টেড জনপ্রতিনিধিরা কোনো খামার জায়গা নিয়ে সেখানে ধরুন মন্ত্রী মহোদয় শ্রী রতনলাল নাথ মহোদয় উনি ট্রাক্টর চালিয়ে বা ডক্টর মানিক সাহনের ব্যাপার বা আমরা ধান চাষ, গম চাষ করে এই চালগুলো দিচ্ছি কিনা, এটা তো ওইভাবে দিচ্ছি না। এটা সরকারের কোষাগারের টাকাই কিনে এটা মানুষের কাছে দেওয়া হচ্ছে। তো এদের কথা হচ্ছে কিন্তু ফ্রি না, এটার জন্য মানুষ ট্যাক্স দিচ্ছে, মানুষের ট্যাক্স থেকে জনগণের পয়সায় কিনে এটাকে দেওয়া হচ্ছে।
আমি বললাম ভাই আমি তো ফ্রি চাল পাচ্ছি না, আর 40 লক্ষ মানুষের মধ্যে 29 লক্ষ মানুষ এই ফ্রি চালের আওতাধীন এসছে। তো আমি সরকারের কাছে বলবো যে যেহেতু 29 লক্ষ মানুষকে দিয়েই ফেলেছে, 40-এর মধ্যে 40 লক্ষ মানুষ কেন ফ্রি চাল পাবে, হয়ে যাক, চলো আমার এখানে আসুক। এটা হচ্ছে দাবি। এটা আসলে ফ্রি কিনা মানুষ এটা পরিষ্কার ভাবে জানতে চায়, এই চাল দেওয়া এটা ফ্রি কিনা। দিস ইজ ওয়ান। আরো একটা কথা হচ্ছে যে অ্যানিমাল হাজবেন্ডারি এন্ড অ্যানিমাল রিসোর্সেস, এই দপ্তরের সংক্রান্ত কিছু কথা রয়েছে। এখানে কি হচ্ছে, বলছে টিগারি বন্ধ হয়ে গেছে, গটারি বন্ধ হয়ে গেছে। একমাত্র ত্রিপুরা রাজ্যে মানুষ, আমি বলি যাই বলুন, যে মাছ চাষে আমরা স্বয়ংবরতা অর্জন করার লক্ষ্যে এগিয়ে চলেছি। কোথা থেকে মাছ আসছে? অন্ধ্র, হায়দ্রাবাদ, তারপর বাংলাদেশ থেকে আসছে, বম্বে থেকেও আসছে কিছু কিছু মাছ, ওয়েস্ট বেঙ্গল থেকে তো আসছে। মানুষ বলছে আমাদের মাছ পেতে। এই যে সরকার বলছে মাছ চাষে আমরা প্রায় অলমোস্ট স্বয়ংবরতা অর্জন করেছি, তারা আমাদের মাছটা কেন কোথায়? কিন্তু আমি হাসলাম। জনগণের প্রশ্নের আর সীমা নাই, জনগণ প্রশ্ন করতেই পারে। মাননীয় ফিশারি মিনিস্টার যখন বক্তব্যটা করবে, এই ব্যাপারটা আপনি আমার উদ্দেশ্যে তো বলবেন, জনগণের উদ্দেশ্যে এটার একটা উত্তর দেবেন যে আমাদের মাছটা কেন, আমরা যদি স্বয়ংবরতা অর্জন করি আমাদের মাছ, আর যদি মানুষে আমরা স্বয়ংবর না, একমাত্র একটা মানুষ আমরা স্বয়ংবর। আপনি জানেন আমাদের ত্রিপুরা মহিলারা যদি শুকরের চাষ না করতো, শুকরের মাংস এই বাজারে বিকত না, এবং শুকরের মাংসই কিন্তু সাফিসিয়েন্ট ইন ত্রিপুরা মার্কেট। এবং এটা যদি না হতো, আমরা কিন্তু ব্রয়লার খেয়ে আর্থ্রাইটিস বিভিন্ন রোগে আমরা শেষ হয়ে যাই। এখন কেন এমএলএরা মন্ত্রী আমরা যখন খাই, আমি অনেকের দিকে তাকাই, বলছে মুরগির মাংস কি, বলছে ব্রয়লার না, কান্ট্রি চিকেন। তো এটার জন্য তো বাচ্চাকে রাখতে হবে। সরকার has to take initiative to grow this poultry only শুকরের মাংস। তো এই যে শুকরের মাংসটা হচ্ছে, তাহলে ত্রিপুরা মহিলাদের জন্য এখানে কেন বাজেট রাখা হবে? তাদের স্বয়ং সম্পূর্ণ করার জন্য তাদেরকে আরো বেশি কেন এই কি বলে শুকর যেন তারা পালতে পারে, তার কেন ব্যবস্থা হবে? আমি এটাই অনুরোধ করবো সরকারের কাছে, অ্যানিমাল হাজবেন্ডারি অ্যানিমাল রিসোর্সেস মন্ত্রী মহোদয় যখন বক্তব্য করবেন, আপনি আশ্বস্ত করবেন গ্রামীণ মহিলাদের যে মা ও বোনেরা আপনারা চিন্তা করবেন না, আই এম দি মিনিস্টার অফ ত্রিপুরা, আই এম এনশিওরিং ইউ আপনারা লক্ষ লক্ষ টাকা ঋণ পাবেন, অনুদান পাবেন। আপনি দেখবেন in tomorrow's newspaper and in tomorrow's sunrising you will become the star of Tripura. এবং power department, the most popular minister আমার কাছে, আমি এটা জনসমক্ষে বলি, আমার অনেকে বলি উনার প্রতি আপনারা তো ভালোবাসা কেন? ভালোবাসা তো হচ্ছে কাজে, কর্মে, আলাপ আলোচনা। আমি যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দৈনন্দিন আলোচনা করি, দেখবেন আমাদের মধ্যে এই রাজনীতির বাইরেও আরো বেশি বন্ধুত্বতা চলে আসে। আলোচনায় হচ্ছে ভূমিকা। পাওয়ার ডিপার্টমেন্টে একটা খুব খারাপ ব্যাপার চলছে। পাওয়ার ডিপার্টমেন্টে আপনার বাইকের সুইচ গেল, মিটার বক্স গেল, ওয়্যার গেল, এভরিথিং মুক্তাকে দিতে হবে। নাথিং ইজ ফ্রি, কিচ্ছু নেই। বলছে এত এক্সপিরিয়েন্স মিনিস্টার, উনি এটাকে দেখবেন না? আমি বলছি এই কথা আমি বিধানসভায় দাঁড়িয়ে
ওনার চোখের চোখ রেখে আমি বলবো, আমি কিন্তু বলেছি এটা উত্তর দেবেন আপনি, যে গ্রিড, মিটার, মেইন সুইচ, কেবল নাতে সব ভোক্তাদের, অর্থাৎ ইংরেজিতে এটাকে বলে কনজিউমারদের কিনে দিতে হবে। ওই জিবি হাসপাতালে যেটা স্যালাইন, ভিটামিন, ট্যাবলেট, এভরিথিং রোগীর পরিবারকে কিনে দিতে হবে, নতুবা তুমি মৃত্যুবরণ করে 1 কোটি নিয়ে বাড়িতে চলে যাও, এই অবস্থা। তো the slogan by the government is we are self-reliant on power generation. বিদ্যুৎ উৎপাদনে ত্রিপুরা স্বয়ংবরতা লাভ করেছে। ভেরি গুড, we have surplus বিদ্যুৎ, বিক্রি হচ্ছে এখান থেকে। তো আমাদের সারপ্লাস বিদ্যুৎ উৎপাদন করার পরও বিদ্যুতের মাসুল কেন বৃদ্ধি পায়? কেন ভোক্তাদের থেকে বেশি টাকা নেয়? আসলে এই সমস্ত জিনিস ব্রেইনটাকে একটু শার্প করে দেয়। আমি মাননীয় বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে অনুরোধ করব, যখন আপনি বক্তব্যটা করবেন এই বিষয়টা বলবেন যে আমরা বিদ্যুৎ মাসুল কেন বৃদ্ধি করছি, কেন আমরা মানুষকে বলছি সমস্ত পার্টস আপনারা কিনে দিন তবেই আমি এই কাজগুলো করে দেব। এই উত্তরগুলো আপনি নিশ্চয়ই দেবেন, এটা আমার আশা এবং বিশ্বাস থাকলে আপনি দেবেন। আর একটা হলো, এখানে দেখুন এই যে এমএলএদের, মন্ত্রীদের বেতন ভাতার বিলটা এলো, আই এম ডিপলি শকড। এবং ওই মিটিং এর মধ্যে আমি কিন্তু আই ওয়াজ সো সিরিয়াস, আই ওয়াজ সিটিং ইন বিটুইন জিতেন্দ্র চৌধুরী মহোদয় এন্ড পরিষদীয় বিষয়ক মন্ত্রীর মাঝখানে বসে, this side is also much elder brother, this side also much elder brother. অনেকগুলো খাওয়া দাওয়া হলো মিটিং এর মধ্যে, আমি খাইনি, কারণ আই ওয়াজ সিরিয়াস যে এমএলএদের, মন্ত্রীদের বেতন ভাতা বৃদ্ধি হবে, এটা আমারও বৃদ্ধি হবে, এটা এই বিধানসভায় আনা হয়েছে। আই ওয়াজ শকড, কেন আনা হলো? এভরিথিং প্রিন্টেড, এই হাউসে শুধু প্লেস। এটার মনে হয় একটা কারণ হতে পারে যে মেবি পার্লামেন্ট ইলেকশন আছে, জনগণ কি বলবে? জনগণ কি বলবে? জনগণ কি চায় যে এমএলএরা ফাটা জামা পরে জনগণের কাছে শুনবো? If their life is enhanced, our life also can be enhanced. যে যাই লিখুক, আমি ক্ষমা চাই, কিন্তু এটা ছিল আমাদের আলোচনা। কিন্তু এই 26% টাকা খরচ করতে না পেরে যদি বাজেটটা কমিয়ে দেয়, তখন কি এই দিকটা উত্থাপন হবে কিনা, এটাও আমার প্রশ্ন থাকে। এবং this has to be answered at that time. আমি আর একটা জিনিস দেখেছি, এই বাজেটের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী উভয়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এমজিএন রেক্স, আগে কি ছিল? এমজিএন রেগা, এখন হচ্ছে এমজিএন রেক্স স্কিম। আমার কাছে, আপনার কাছে, ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে এমজিএন রেক্স সামান্য জিনিস, বাট ফর গ্রামীণ গরিব পরিবার, গ্রামে যারা বসবাস করছে, এমজিএন রেক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর। আমি খবর নিয়েছি আজকে বক্তব্য দেওয়ার আগে যে এই পর্যন্ত এমজিএন রেক্স প্রকল্পে 100 দিনের যে কাজের গ্যারান্টি, তার মধ্যে কতদিন কাজ দেওয়া হয়েছে? নট মোর দেন 66 to 67 days। এই বছর চলে যাবে, ইন দ্য নেক্সট ফিউ ডেজ এই ফাইন্যান্সিয়াল ইয়ার ফিনিশ। এখন কিন্তু 30-35 দিনের মতো কাজ দিতে হবে। অ্যানাদার পয়েন্ট হচ্ছে, যাই কাজ হয়েছে 5 months বিল ইজ পেন্ডিং, এবং এই শ্রমিকদের টাকা দেওয়া হচ্ছে। আমি খবর নিয়ে দেখুন, আমি যখন খবর নিয়ে দেখলাম যে টাকা কেন দেওয়া হচ্ছে, the problem is with the state government। আপনি বা আপনাদের সরকার, আপনার সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, সম্মান দিয়ে আপনাকে বলছি, 270 কোটি টাকার মতো যা খরচ হয়েছে, এটার ইউটিলাইজেশন সার্টিফিকেট আপনি দিতে পারেন। And because of that, মহামান্য সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা আটকে দিয়েছে। Why it is to happen?
এই গরিব মানুষের কি হবে? We must think about it. এবং এইটা যেন যে কোনো মাননীয় মন্ত্রী মহোদয়, অর্থমন্ত্রী হোক, মাননীয় মুখ্যমন্ত্রী হোক, যখন বক্তব্য রাখবেন, প্লিজ রিপ্লাই টু দিস পয়েন্ট। দেখা শরীরটা জানতে চাই। আরেকটা হচ্ছে হেলথ। হেলথ আপনার ভালো দরকার, আমার দরকার, ফর এভরিওয়ান অফ আস। এই হেলথ বাজেটটা আমি যখন দেখেছি, সেদিন মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে। আসলে ভালো কাজ করলে তো ধন্যবাদ জানাতে হয়, এবং লিখিত ভাবে স্বাস্থ্য মাননীয় অধ্যক্ষ মহোদয় 18 নম্বর পয়েন্টে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এই সুযোগে, অর্থাৎ কোন সুযোগে, বাজেট ভাষণ দেওয়ার সুযোগে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023 বাস্তবায়নের জন্য ধন্যবাদ দিতে চাই। এই সুযোগ ছাড়াও প্রতিনিয়ত আমি ধন্যবাদ দেব। কিন্তু হেলথ বাজেটটা যখন দেখি, এই যে হেলথ বাজেটটা আপনারা এক এক গ্ল্যান্সে রেখেছেন, স্যার প্লিজ সি দিস বাজেট। I think it is roughly I don't know, some 6.71% রেখেছেন in health. Is it 6.2%? এই বাজেট দিয়ে এতগুলো মানুষের, এত পরিবারে 5 লক্ষ টাকা করে এটা কি হবে, কোথা থেকে দেবে? এই বাজেটটা এত বাজেট কম কেন? ইট ইজ মাই কোয়েশ্চন। নাকি আবার এইচডিএফসি প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো প্রাইভেট বীমা সংস্থাকে দিয়ে এটা করাবে? এটা হবে না। কিন্তু এটা তো যে কোনো ব্যক্তি, আই হ্যাভ টেকেন হেলথ ইন্স্যুরেন্স ফ্রম রিলায়েন্স, আমি নিতে পারি। যেহেতু সরকার বলছে, মুখ্যমন্ত্রী বলছে এই 5 লক্ষ টাকার কাভারেজ হবে এই যোজনায়, গুড, বাট হোয়াই দি বাজেট ইজ লেস? আমি কেন বাজেটটা বেশি কেন বলেছে এটা প্রশ্ন তুলছি না। হোয়াই দি বাজেট ইজ লেস? আরো একটা বিষয় এখানে একদম ভাবে দিয়েছে, লোন। রাজ্য সরকার লোনের ইন্টারেস্ট দিতে দিতে অবস্থা শেষ। পেমেন্ট অফ ইন্টারেস্ট 5.34%। আপনারা দেখবেন স্টেটমেন্ট 6 পেজ নাম্বার 7, এই বাজেটের গ্ল্যান্সে দিয়েছি। রিপেমেন্ট অফ লোনস, এটাও তো লোনের ব্যাপারে 2.04%। সব মিলিয়ে কিন্তু 7.38%। আমরা শুধু এই 27,800 সামথিং কোটি টাকার মধ্যে এত শতাংশ টাকা কিন্তু ঋণের পরিশোধ করতে করতেই শেষ। মাই পয়েন্ট ইজ, তাতে কি হচ্ছে? বিকজ অফ দ্যাট ইউ হ্যাভ টু রিডিউস দ্য বাজেট ইন রুরাল ডেভেলপমেন্ট পঞ্চায়েত। আপনি দেখুন কি কি পরিমাণে, হোয়াট ইজ দি বাজেট? একটা পঞ্চায়েত, ত্রিপুরার 70 থেকে 80% মানুষ, তারা এখনো দরিদ্র বলে পরিচিত। এই মানুষগুলো তাদেরকে উপেক্ষা করে এই টার্গেটটাকে বাদ দিয়ে আমি যদি একটা বাজেট করি, শ্রেষ্ঠ ত্রিপুরা হবে? আই ওনলি কোয়েশ্চেন। যদি হয় আমাকে প্রমাণ কেন পঞ্চায়েত ডিপার্টমেন্টে, ভিলেজ কমিটিতে এই বাজেট এত কম? আমাদের এই বাজেটের মধ্যে ওই দরিদ্র লোক 29 লক্ষ 30 লক্ষ লোককে আমাকে টার্গেট করে বাজেটটা তৈরি করতে হবে। And this has not happened in this budget. I can tell you, sir, this budget, although it has been printed in glossy paper, গতবারের চেয়ে এইবার কিন্তু কালার কম্বিনেশন, প্রিন্টিং আরো ভালো হয়েছে। বানানটা খুব শুদ্ধভাবে লিখেছেন অর্থমন্ত্রী যারা এই বাজেটটা প্রিন্ট করেছে। আমার মনে হচ্ছে গতবার আমাদের আলোচনার পর ভালো একটা প্রিন্টিং হাউসে গিয়ে এটা করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তবে একটা জিনিস এখানে, বাজেট ভাষণের সর্বশেষে লিডার অফ অপোজিশন কি প্রশ্ন করে সরকারের কাছে? এসসিডিটি টাকা, দিস ইজ ফোর্থ সেশন ইন দ্য 13th অ্যাসেম্বলি। আমি কিন্তু এসসিডিটি বলে চিৎকার করছি।
সেপ্টেম্বর 2022 তারা পরীক্ষা দিয়েছে, এখন রেজাল্ট বেরোলো। এর কোয়েশ্চেনিং মি, এই মোবাইলটা যখন আমি চালু করি হাজারো লোক আমাকে বলছে, স্যার নিন ইয়াকমো gleich vom Wiederschauen তিনি এসটিজি কম্পিটিশন না, মানে কত মানুষ ফেসবুক হোয়াটসঅ্যাপ এসএমএস দিয়ে জিজ্ঞেস করছে এসটিজি ব্যাপারটা বল। আমি বললাম, ভাই কোন গণতান্ত্রিক রাজ্যে গণতান্ত্রিক দেশে বিরোধী দল চাকরি দিতে পারে না। আমি বলছি বিরোধী দল শুধু প্রশ্ন করতে পারে, চাকরি দেবে কারা? চাকরি দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী, চাকরি দেবেন কে? সিরিয়ালের 2 নম্বর মন্ত্রী শ্রী রতন লালনাথ বলব, চাকরি দেবেন কে? অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আমি পারবো না, আমি অমনি প্রশ্ন করতে পারি। এদের পক্ষে আমি মাননীয় সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি, আপনি যখন বক্তব্য করবেন এই এসটিজি ব্যাকারদের যে পরীক্ষাটা হতো 2022 সালে, রেজাল্টটা কবে হবে মানুষ এবং আমি জানতে চাই। আর এটা হচ্ছে, এটা 2 নম্বর প্রশ্ন আসছে, নেট স্লেট পিএইচডি, এটা নিয়ে যারা বিভিন্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিভিন্ন প্রতিষ্ঠানে যারা পরীক্ষা দিয়েছে দেবে, সরকার গত 6 বছরে কোন রিক্রুটমেন্ট উল্লেখযোগ্যভাবে করে নাই, তাদের বয়সের সীমা বেঁধে থাকে। এখন এদের প্রশ্ন হচ্ছে, চাকরি যেহেতু দিতে পারে না, নেট পিএইচডি স্লেটের ক্ষেত্রে বয়স সীমা যেন 5 বছর বৃদ্ধি করা হয়, এটা তাদের দাবি, এটাই করতে। আর আমাদের 3 নম্বর অনলি 5টা কোয়েশ্চেন থাকে, আমি প্রশ্ন করব, এটা আমার প্রশ্ন থাকে জনগণের। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কর্মচারীরা বলছে যে আমাদের দিয়ে দেওয়া হবে কিনা, হ্যাঁ বা না। যেমন মাননীয় চেয়ারম্যান এখন আছেন, উনি খুব বিনয়ী মানুষ, হেসে আমাদেরকে দেখছে এবং যেমন বলছে স্পিকার সাহেব আজকে বলেছেন এত কিছু বলার দরকার নেই, করবেন কিনা হবে কিনা জিজ্ঞেস, আমি জিজ্ঞেস করছি কর্মচারীদের দিয়ে দেওয়া হবে। আর জুনিয়াদের পক্ষে এই জুনিয়া পুনর্বাসন আগামী কয়েক বছরের মধ্যে শেষ হবে কিনা, এটা কিন্তু জুনিয়া অংশের মানুষরা এরা জানতে চায় এই সরকারের থেকে যে 2টা শুকর এইসব নিয়ে আমাদের কিছু হবে না এবং আমাদের চিরকালের জন্য আমরা যেন জুনিয়া পুনর্বাসন পাই। এই সরকার মোদীজির আশীর্বাদ প্রাপ্ত ত্রিপুরার যে সরকার, এটা যেন ব্যবস্থা গ্রহণ করে, এটা তাদের প্রশ্ন। আর এই যে এসএমপিতে আমরা দাঁড়িয়ে বক্তৃতা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় স্পিকার ওনার মুখ থেকে এটা শুনছেন, মাননীয় চেয়ারম্যানকে আমি আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় বিষয়ক মন্ত্রী মহোদয়ের নজরে আনছি। এসএমপি সেক্রেটারি বলছে যে এই এসএমপিটা চলবে, এখানে যদি কর্মচারী না, লাস্ট 6 ইয়ার্স অনেক রিটায়ারমেন্ট হয়ে গেছে, নো রিক্রুটমেন্ট, নো রিক্রুটমেন্ট। 1963 থেকে আমি দেখেছি, আমি রেকর্ড, আমি কিন্তু কালকে বমি করে দিয়েছি, কারণ বাইরে থেকে এসে পড়াশোনা করতে করতে সারা সব বমি করে দিয়েছে মাথায় ঘুরে। তারপর বললাম জনগণের জন্য প্রশ্নোত্তর করতেই হবে এবং হি অনলি টট মি। পূর্বতন বিরোধী দলনেতায় আমাকে শিখিয়েছে যে পড়তে হবে, জিজ্ঞেস করতে হবে, না না না। 1963 থেকে এটলিস্ট এই 6 বছরের আগ পর্যন্ত, অর্থাৎ ওনারা যখন ছিলেন মিনিমাম এভরি ইয়ার 8-10 জন করে রিক্রুটমেন্ট হতো এই বিধানসভায়। Why in the last 6 years it has stopped? এটা আমার যদি পবিত্র বিধানসভাকে স্মুথলি, এখন তো ওইখানে বক্স টপ দেখা গেছে, এটাও ঠিক আছে, চ্যানেল 1 টপ করো, চ্যানেল 2 বেঙ্গলি, চ্যানেল 3 ইংলিশ, এগুলো হচ্ছে। যেহেতু এটা হচ্ছে, কর্মচারীরা যেন আরো সংখ্যায় বৃদ্ধি পায়, কাজ যেন তারা স্মুথলি করতে পারে, রিক্রুটমেন্টের ব্যবস্থা করতে। আর পরিশেষে একদম 1.5 মিনিটের মধ্যে আমি শেষ করছি যে কম বড় চ্যানেলে যারা বলবে তাদের কিন্তু
সংখ্যাটা বেশি করে নেবেন, কারণ কম বরফ থেকে বাংলায় বলতে হবে, কম বরফ থেকে ইংলিশটাকে করতে হবে। ইংলিশ এটা তো বাস্তব, কারণ ইংলিশে যারা বলবে এরা বাংলায়, আমি জানি না ইংলিশ কেউ বললে কম বরফ ব্যাপার তো আছে। তাহলে কম বরফ যারা ট্রান্সলেট করবে এদের এক্সপার্টাইজটা ইংলিশে থাকতে হবে, বাংলায় থাকতে হবে, হিন্দিতে থাকতে হবে। Then only they can translate. আমরা ভেবে দেখুন, বাংলায় যারা করবে তারাই করবে, ইংরেজিতে তার কম ট্রান্সলেটরের সংখ্যা ওই সুনীল গাভাস্কাররা বা অন্যান্য ক্রিকেট কমেন্ট্রিরা যারা বসে কমেন্ট্রি করে ওই কমেন্ট্রি বক্সে কিন্তু ওই সংখ্যাটা বাড়িয়ে নেবে, তাতে কিন্তু সুবিধা হবে। জাস্ট লজিক্যালি থিঙ্ক, আমি কম বড় ক্লাসি বলে ডিমান্ড করছি না, কারণ দে হ্যাভ টু ট্রান্সলেট মোর, এইটুকু বলছি। এবং এই বাজেটটা অন্তত এইবার যদি সুযোগ থাকে, আমি যা যে পয়েন্টগুলো বললাম এগুলো সংশোধনে আনা যায় কিনা দেখুন, আর যদি নাও আনা যায় অন্তত অ্যাকসেপ্ট করুন এবং বক্তব্যের মাধ্যমে ত্রিপুরার 40-41 লক্ষ মানুষকে আশ্বস্ত করুন যে বিরোধী দলনেতা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আগামী দিন আমরা কনসিডার করবো, জনগণের সাথে এই কথা বললে আমি খুশি হব। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।